কল্পনা করুন যে আমেরিকা একসময়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করত, সেই আমেরিকাকেই এখন তার বন্ধুরা বিশ্বাস করছে না। আর অন্যদিকে চীন নীরবে হয়ে উঠছে নতুন মহাশক্তি। আর্কটিকে রাশিয়ার হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে ইরানের সামরিক টানাপোড়েন, ইউরোপের নিরাপত্তা সংকট, সবকিছু মিলিয়ে এক বিস্ফোরক পরিস্থিতি। তো চলুন শুরু করা যাক আর্কটিকের বরফ ঢাকা যুদ্ধক্ষেত্র থেকে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার লড়াই। প্রথমে আর্কটিকের গোল্ডেন ডোম বিষয়টি জেনে আসি। প্রথমে আসি গ্রিনল্যান্ডের গল্পে। হ্যাঁ, সেই গ্রিনল্যান্ড যেটা নিয়ে ট্রাম্প এত মাতামাতি করছেন, কিন্তু আসল কারণটা কি জানেন? পেন্টাগন সেখানে বসাচ্ছে একটি অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম, নাম তার গোল্ডেন ডোম। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্তেপানভ খোলাখুলি বলে দিয়েছেন এর একমাত্র লক্ষ্য হলো রাশিয়ার হাইপারসনিক অস্ত্র ঠেকানো। এখন প্রশ্ন হলো, হাইপারসনিক মিসাইল জিনিসটা কি? সহজ কথা, এটি শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত চলে। এটি এত দ্রুত চলে যে সাধারণ রাডার সিস্টেম ধরতেই পারে না। রাশিয়ার কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেগুলো কয়েক মিনিটের মধ্যে ইউরোপ বা আমেরিকায় আঘাত করতে পারে। আর এখানে আসছে গ্রিনল্যান্ডের গুরুত্ব। আর্কটিক হলো সবচেয়ে ছোট পথ রাশিয়া থেকে আমেরিকায় যাওয়ার, তাই আমেরিকা সেখানে বসাচ্ছে অত্যাধুনিক ANTPY-2 রাডার, যেটা 3000 কিলোমিটার দূর থেকে মিসাইল শনাক্ত করতে পারে। গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তির অ্যান্টেনা, যা মহাকাশও পর্যবেক্ষণ করবে। পারমাণবিক সাবমেরিনের জন্য নৌঘাঁটি। মজার ব্যাপার হলো, এই পুরো প্রকল্পের বাজেট কোটি কোটি ডলার, কিন্তু সবচেয়ে বড় খরচ আসলে রাজনৈতিক। ডেনমার্ক এখন চাপের মুখে, ইউরোপীয় ইউনিয়ন চিন্তিত, কারণ আমেরিকা মূলত ন্যাটোর পুরো উত্তর সীমানাটাকেই একটি সামরিক দুর্গে পরিণত করছে। ইউক্রেন যুদ্ধে আবার কিসের নতুন মাত্রা যোগ হলো জানা দরকার, তাই না? বন্ধুরা চলুন তাহলে জেনে আসা যাক। এদিকে ইউক্রেনের যুদ্ধ এখন নতুন পর্যায়ে। রাশিয়ার সর্বোচ্চ সামরিক কমান্ডার জেনারেল ভ্যালোরি গেরাসিমভ নিজে গিয়েছেন ডনিপ্রোপেট্রোভস্ক ফ্রন্টে। এটা কোনো সাধারণ পরিদর্শন নয়, এর মানে হলো রাশিয়া সেখানে বড় কিছু পরিকল্পনা করছে। ডনিপ্রোপেট্রোভস্ক মানে ইউক্রেনের শিল্পাঞ্চলের হৃদয়। সেখানে আছে বড় বড় কারখানা, গুরুত্বপূর্ণ রেললাইন এবং সামরিক উৎপাদন কেন্দ্র। রাশিয়া যদি এই এলাকার নিয়ন্ত্রণ আনতে পারে, তাহলে ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আরও বড় গল্প হলো আন্তর্জাতিক সমর্থনের ব্যাপারটা। নতুন জরিপ বলছে ইউক্রেনীয়রা এখন আমেরিকার চেয়ে ইউরোপকেই বেশি বিশ্বাস করছে। 39% ইউক্রেনীয় ইউরোপকে প্রধান মিত্র মনে করেন, আর আমেরিকাকে মাত্র 18%। এক বছর আগে আমেরিকার প্রতি বিশ্বাস ছিল 27%, আর এক বছরে প্রায় অর্ধেক কমে গিয়েছে। এর কারণ ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সাহায্য নিয়ে দ্বিধাগ্রস্ত, কখনো দেয় কখনো দেয় না, আর ইউরোপ ধারাবাহিকভাবে পাশে আছে। এবার আসি মধ্যপ্রাচ্যের বিস্ফোরক পরিস্থিতিতে। যুক্তরাজ্যে তার দূতাবাস থেকে সব কূটনৈতিক সরিয়ে নিয়েছে তেহরান থেকে। জানেন এর মানে কি? যখন কোনো দেশ তার রাষ্ট্রদূত তুলে নেয়, তার মানে হয় যুদ্ধ আসন্ন, নয়তো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। ডিসেম্বরের 29 তারিখ থেকে ইরানে চলছে ব্যাপক বিক্ষোভ। শুরু হয়েছিল রিয়ালের দাম পড়ে যাওয়া নিয়ে, কিন্তু এখন সেটা রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। মারা গেছে কয়েক হাজার মানুষ। ইরান অভিযোগ করছে এর পেছনে আছে আমেরিকা আর মধ্যপ্রাচ্যের একটি দেশ। আমেরিকা বলছে ইরানিরাই তাদের সরকারের বিরুদ্ধে। সত্যটা হয়তো মাঝামাঝি কোথাও, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো রয়টার্স রিপোর্ট বলছে আমেরিকা যে কোনো সময় কিছু একটি ঘটিয়ে দিতে পারে। ট্রাম্প নিজেও হুমকি দিয়েছেন শক্তি নিয়ে। মনে রাখবেন, ইরান মানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। এখানে যুদ্ধ মানে পুরো অঞ্চল জ্বলে উঠবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে। বৈশ্বিক ক্ষমতার নতুন সমীকরণ কি বলে, চলুন দেখে আসি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বিশ্বের ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলাচ্ছে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস একটি বিশাল জরিপ করেছে 21টি দেশে 26,000 মানুষের উপর। ফলাফল খুবই চমকপ্রদ। চীনের উত্থান। 83% দক্ষিণ আফ্রিকান মনে করেন চীনের প্রভাব বাড়বে। 72% ব্রাজিলিয়ান একমত। 54% আমেরিকানও স্বীকার করেছেন চীন এগিয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, মানুষ চীনকে ভয় পাচ্ছে না, বরং অংশীদার হিসেবে দেখছে। দক্ষিণ আফ্রিকায় 85% মানুষ চীনকে মিত্র বা প্রয়োজনীয় সহযোগী মনে করেন, আর ব্রাজিলে 73%, রাশিয়ায় 86%। কেন এমন হচ্ছে? চীন কিন্তু বুদ্ধিমানের মতো খেলছে প্রিয় দর্শক। যুদ্ধে জড়াচ্ছে না, বিনিয়োগ করছে সবখানে।
আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, বৈদ্যুতিক গাড়ি, সবুজ জ্বালানি, কারো উপর আদর্শ চাপিয়ে দিচ্ছে না। আমেরিকার পতন। এদিকে আমেরিকা নিয়ে মানুষের বিশ্বাস ভাঙছে। শুধু 16% ইউরোপীয় এখন আমেরিকাকে মিত্র মনে করেন, আর 20% সরাসরি শত্রু হিসেবে দেখছেন। ভারত ছাড়া কোনো দেশই সংখ্যাগরিষ্ঠ মানুষ আমেরিকাকে বিশ্বাসযোগ্য মিত্র মনে করেন না, এমনকি আমেরিকার মিত্র দেশগুলোতেও। কারণ কি? ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি। তিনি শুধু নিজের দেশের স্বার্থই দেখছেন, মিত্রদের উপেক্ষা করছেন। একদিন ন্যাটো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, পরদিন গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছেন, তারপর পানামা ক্যানেল দখলের হুমকি দিচ্ছেন। বন্ধুরা ভাবছেন এই বন্ধু দিয়ে শত্রুর কি দরকার? ইউরোপের অবস্থা সবচেয়ে জটিল। একদিকে তারা বুঝছে আমেরিকা আর আগের মতো নেই, অন্যদিকে নিজেরা এখন যথেষ্ট শক্তিশালী নয়। জরিপে দেখা গেছে মাত্র 46% ইউরোপীয় মনে করেন ইইউ একটি মহাশক্তি হতে পারে। 49% মনে করেন তাদের দেশের ভবিষ্যৎ ভালো নয়। 55% ভয় পাচ্ছেন বড় যুদ্ধের। কিন্তু ভালো খবর আছে, 52% ইউরোপীয় এখন প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে। তারা বুঝে গেছে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। জার্মানি ইতিমধ্যে 100 বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল ঘোষণা করছে। ফ্রান্স পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করছে। পোল্যান্ড হয়ে উঠছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর দেশ। রাশিয়ার দৃষ্টিভঙ্গি। মজার তথ্য, রাশিয়ায় এখন 51% মানুষ ইউরোপকে শত্রু মনে করেন, কিন্তু আমেরিকাকে মাত্র 37%। এক বছর আগে উল্টোটা ছিল। কিন্তু কেন? এর কারণ ইউরোপ ইউক্রেনকে ধারাবাহিক সাহায্য দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা চালিয়ে যাচ্ছে। আর আমেরিকা ট্রাম্পের কারণে দোদুল্যমান অবস্থায়। এবার প্রশ্ন হলো, আমাদের মতো দেশের জন্য এর মানে কি? বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আমরা আছি ভারত মহাসাগরের কাছে, যেটি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মূল রুট। বঙ্গোপসাগর হয়ে উঠছে নতুন প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। চীন চাইছে এখানে প্রভাব বাড়াতে, বন্দর বানাচ্ছে, বিনিয়োগ করছে, আর ভারত চাইছে চীনকে ঠেকাতে। আমেরিকা, জাপান চাইছে ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়ন করতে। আমাদের জন্য সুযোগ হলো সবার সাথে ভালো সম্পর্ক রেখে সর্বোচ্চ সুযোগ নেওয়া, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, কারো শিবিরে না গিয়ে স্বাধীন নীতি অনুসরণ করা। আর চ্যালেঞ্জ হলো বড় শক্তিগুলোর চাপ সামলানো, নিজেদের স্বার্থ রক্ষা করা, ভূরাজনৈতিক টানাপোড়েনে ভারসাম্য রাখা। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? বিশ্ব এখন 3 ভাগে বিভক্ত হচ্ছে। 1, চীনের শিবির, যারা মনে করে ভবিষ্যৎ চীনের, উন্নয়ন চাইলে চীনের সাথে থাকতেই হবে। 2, আমেরিকার শিবির, এখনও যারা পশ্চিমা জোটে বিশ্বাস করে কিন্তু সংখ্যায় কমছে। 3, স্বাধীন শক্তি, ইউরোপ, রাশিয়া, ভারত, তুরস্ক, যারা নিজেদের পথ নিজেরাই খুঁজছে। আগামী 10 বছর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে হবে নাম্বার 1 সুপার পাওয়ার? কোন ব্যবস্থা টিকবে? পশ্চিমা গণতন্ত্র নাকি চীনা মডেল, নাকি নতুন জোট? কিভাবে তৈরি হবে এসব জোট? এসব প্রশ্নের উত্তর কখন মিলবে? একটি কথা মনে রাখবেন, ইতিহাসে কোনো সাম্রাজ্যই চিরকাল থাকেনি। রোম পড়েছে, ব্রিটিশ সাম্রাজ্য শেষ হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এখন হয়তো আমেরিকান আধিপত্যের যুগ শেষ হতে চলছে। কিন্তু প্রশ্ন হলো, পরবর্তীতে কি আসবে? একক পরাশক্তি নাকি বহুমেরু বিশ্ব? শান্তি নাকি নতুন স্নায়ুযুদ্ধ? আপনি কি মনে করেন? চীন কি সত্যি নতুন সুপার পাওয়ার হবে? আমেরিকা কি ঘুরে দাঁড়াবে? আর ইউরোপ কি একক শক্তি হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংগ্রহের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।